দুপুরের খাওয়া সেরে অর্ক গিয়েছিল তার ছোট ঠাকুমার ঘরে। মাধবীলতা এখন অনেকটাই সুস্থ। ওদের পাশের ঘরটি অর্ককে দেওয়া হয়েছে। বাড়ির প্রসঙ্গ আর তোলেনি কেউ। অনিমেষ শুয়েছিল, তার হাতে বই। একটু দূরে খাটের ওপরে মাধবীলতা বসে কাগজ পড়ছিল। এ বাড়িতে এসে খবরের কাগজ পড়ার কথা ভুলেই গিয়েছিল সে। ছোট মার অভ্যেস না থাকায় কাগজ আসে না। সকালে নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে কাগজটা কিনেছিল অর্ক। পরে ব্যাগে রেখেছিল। ছোট ঠাকুমার ঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে বের করে টেবিলে রেখে গিয়েছিল। কাগজে চোখ রেখে মাধবীলতা বলল, ডেবরা গোপীবল্লভপুর তো মেদিনীপুর জেলায়, কখনো গিয়েছ? না। বইয়ে চোখ রেখে অনিমেষ বলল, নন্দীগ্রামে। হেসে ফেলল অনিমেষ, গেলে তো তোমাকে নিয়ে যেতাম। হুম, যখন আন্ডারগ্রাউন্ডে ছিলে তখন কোথায় কোথায় গিয়েছো তা কি আমি জানি? তখন আমাকে নিয়ে যাবে কি করে? মাধবীলতা বলল। ও, নন্দীগ্রামের কথা জিজ্ঞাসা করলে কেন? এই যে কাগজের প্রথম পাতায় নাম বেরিয়েছে, সেখানকার কৃষকরা সরকারকে জমি দখল করতে দেবে না। উত্তেজনা দানা বাঁধছে। মাধবীলতা বলল, বামফ্রন্ট যদি জোর করে জমি দখল করতে চায়, তাহলে ওরা এতদিনে নিজের কবরের জন্য গর্ত খোঁড়া শুরু করেছে। অনিমেষ বলল। মাধবীলতা কাগজ ভাঁজ করল। আমার তো মনে হয় না আগামী কয়েকটা নির্বাচনে বামফ্রন্টকে গদিচ্যুত করা যাবে। এত মেজরিটি, এত মানুষ বছরের পর বছর ওদের ভোট দিয়ে যাচ্ছে। যতই অত্যাচার করুক, রাতারাতি ওদের সরানো সম্ভব না। অনিমেষ বলল, কি ব্যাপার, তুমি দেশের রাজনীতি নিয়ে কথা বলছো, হঠাৎ কি হলো? কলকাতার বাড়িতে কাগজ এলে চোখ বুলিয়ে রেখে দিতাম। একই খবর প্রত্যেক দিন। মনে হতো দুদিন আগের কাগজ আজ আবার ছাপা হয়েছে। এখানে কয়েকদিন কাগজ না পড়ে কিছুই মিস করিনি। আজ হঠাৎ হাতে পেয়ে মনে হলো ভালো করে পড়ি। পড়তেই ভাবনাটা চলে এলো। মাধবীলতা বলল। অর্ক ফিরে এলো, এসে চেয়ারে বসলো। ছোট ঠাকুমার সঙ্গে কথা বললাম। ওরা তাকালো, কিন্তু কিছু বলল না। আমি বললাম, আপনি বাড়ি বিক্রি করতে চাইছেন আর একা থাকতে পারছেন না বলে। ঠিক আছে, যদি একা না থাকেন তাহলে কি বাড়িটা বিক্রি করবেন? উনি প্রথমে বুঝতে পারেননি। আমি বুঝিয়ে বললে জানতে চাইলেন সেটা কিভাবে সম্ভব। আমি বললাম, যদি এই বাড়িতে বৃদ্ধদের জন্য একটা আশ্রম খোলা যায় তাহলে তো আপনাকে আর একা থাকতে হচ্ছে না। কিন্তু বৃদ্ধাশ্রম সম্পর্কে কোনো ধারণা না থাকায় কথাটা ওর মনোপুত হলো বলে মনে হলো না। তোমরা কি এ ব্যাপারে কথা বলবে? এই বাড়িতে বৃদ্ধাশ্রম? অনিমেষের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো। হ্যাঁ, শুধু বৃদ্ধদের জন্যে। অর্ক বলল। মাধবীলতা বলল, খুব ভালো প্রস্তাব। এতে তোর পূর্বপুরুষের তৈরি বাড়িটা থেকে যাবে, কিন্তু তোকে যে দায়িত্ব নিতে হবে। মানে? অর্কর কপালে ভাঁজ পড়ল। দেখ, এই বাড়িতে যত ঘর আছে তার দুটো বাদ দিলে অন্তত 15 জন বৃদ্ধাকে জায়গা দেওয়া যাবে। তারপর তাদের 4 বেলার খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করতে হবে। বয়স্কা মানুষরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। এসব তো ছোট মা করতে পারবেন না। তোকে এই দায়িত্ব নিয়ে করতে হবে। এতে মানুষের উপকার করাও হবে, শান্তিও পাবি। মাধবীলতা বলল। এসব তো তোমরা করতে পারবে। তুমি রিটায়ার করেছো, কলকাতায় তোমাদের করার কিছু নেই। এখানে এসে কাজের মধ্যে ইনভলভ হয়ে থাকলে সময়টা ভালোভাবে কেটে যাবে। অর্ক বলল। খুব ভালো বলেছিস, আমরা এটা নিয়ে ভাববো। মাধবীলতা বলল। আমার সঙ্গে এক ভদ্রলোকের আজই আলাপ হলো। ভদ্রলোকের নাম বলরাম, কিন্তু রেড ক্রস বললে শহরের সবাই চিনতে পারে। তার সঙ্গে যোগাযোগ রাখলে চিকিৎসার ব্যাপার নিয়ে ভাবতে হবে না। অর্ক বলল, বা,
খুব ভালো হলো। তোর ট্রেন কখন? নিউ জলপাইগুড়ি থেকে জেনেছি। এখানকার সন্ধেবেলার লোকাল ট্রেন ধরলেই হবে। ওখানে ট্রেন পেয়ে যাব। তাহলে যা, একটু ঘুমিয়ে নে। আমাকে আর উকিলের বাড়িতে যেতে হচ্ছে না তো। আর কি দরকার? তুই যে পরামর্শ দিলি। হ্যাঁ, এসব কথা অবশ্য টেলিফোনেও বলা যেত, কিন্তু তুমি বুঝতে চাইতে না। এসে লাভ হলো, ছোট ঠাকুমার সঙ্গে কথা বলতে পারলাম। অর্ক উঠে দাঁড়ালো। অনিমেষ এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার উঠে বসল। আর একটু বস, তোর সঙ্গে কথা আছে। আবার বসল অর্ক। বলো। তোর সঙ্গে হাজারিবাগের লোকটির আলাপ হলো কি করে? অর্ক আচমকা প্রশ্নটা শুনে অস্বস্তিতে পড়ল। ঠিক সরাসরি আলাপ আগে হয়নি, আমার পরিচিত একজনের মাধ্যমে ফোনে কথা হয়েছিল। মাস তিনিক আমরা কথা বলেছি, তাতেই বন্ধুত্ব হয়ে গেল। এমন বন্ধুত্ব যে লোকটাকে তুই বাড়িতে থাকতে দিলি, যার মাধ্যমে আলাপ হলো, তার ওখানে উঠল না কেন? ওর বাড়িতে জায়গা নেই। অর্ক গম্ভীর গলায় বলল। ও। অনিমেষ মাথা নাড়ল। আমরা যদি জলপাইগুড়িতে না আসতাম, তাহলে ওকে কোথায় রাখতিস তোরা? বাড়িতে নিয়ে আসতিস। আচ্ছা, একটা মানুষ আমাদের বাড়িতে কদিন আছে, এতে তোমার এত অসুবিধে হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না। অর্ক শান্ত গলায় বলল, পরিচিত কেউ থাকলে অসুবিধে হতো না। বাঙালি না, পুরুষ না মহিলা। আশ্চর্য, ও যদি মহিলা হয় তাতে কি এসে যায়? এবার মাধবীলতা কথা বলল। আমরা আলাদা আমাদের মতো থাকি ঠিকই, কিন্তু সেটা বস্তির এলাকার মধ্যে। যখন ফিরে যাব, তখন লোকে জিজ্ঞাসা করবে, তার জবাবটা তো দিতে হবে। অর্ক হাসল। মা, তুমি তো বলতে অতি উচ্চবিত্ত আর বিত্তহীন মানুষরা মধ্যবিত্তদের মতো সংকীর্ণ হয় না। তাহলে জবাব দিতে হবে কেন? যাজ্ঞে, ও পুরুষ, ঝাড়খণ্ডের মানুষ, পাটনা থেকে বিএ পাশ করেছিল। তোমরা যখন কলকাতায় নেই, তখন ফাঁকা বাড়িতে ও একা থাকলে কি অসুবিধে তোমাদের? অনিমেষ অবাক হলো। আমরা যদি 6 মাস এখানে থাকি, তাহলে সে অতদিন তোর সঙ্গে থাকবে। কি করছে সে কলকাতায়? ওর কাজকর্ম আছে, নানান মানুষের সঙ্গে দেখা করতে চায়। অর্ক উঠে দাঁড়ালো। তাহলে আজ আমি চলে যেতে পারি? অনিমেষ বা মাধবীলতা কোনো কথা বলল না। ঠিক তখনই বাইরে থেকে উত্তেজিত কয়েকটি কণ্ঠ ভেসে এলো। মাধবীলতা বলল, কারা এইভাবে চেঁচাচ্ছে? অনিমেষ ক্রাস নিয়ে নিচে নামলো। দেখছি। কণ্ঠস্বর ভেসে আসছে ভাড়াটেদের ঘরের সামনে থেকে। অনিমেষ সেদিকে এগিয়ে গেল। মাঝখানের দরজা খুলে ওপাশে যেতেই দেখল নিবারণ বাবু হাত জোড় করে বলছেন, ভাই, তোমাদের অনুরোধ করছি, আমাদের বিপদে ফেলো না। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ানো 3টে ছেলের প্রায় একজন চেঁচিয়ে বলল, বিপদ? আমরা আপনাকে বিপদে ফেলেছি? আপনি বুঝতেই পারছেন না কেন? আমরা আপনাকে সাহায্য করছি। কোনো শালা আপনাদের এই বাড়ি থেকে তুলতে পারবে না। আপনার যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকবেন, ঠিক আছে? দ্বিতীয় ছেলেটি চেঁচালো, আর যা বললাম, প্রত্যেক মাসের 2 তারিখে ক্লাবে গিয়ে বাড়ির ভাড়া দিয়ে আসবেন, আর কাউকে ভাড়ার টাকা দেবেন না। এই সময় নিবারণ বাবুর চোখ পড়ল অনিমেষের ওপরে। কাতর গলায় তিনি বললেন, এই দেখুন, এরা কি বলছে, হঠাৎ এদের কি হলো? কাকে বলছেন? কি করবে ওই ল্যাংড়া? যা বললাম তাই মনে রাখবেন, না রাখলে আপনাকে উঠিয়ে অন্য ভাড়াটে বসাবো আমরা। তৃতীয় জন বলল। পেছন থেকে অর্কর গলা শুনতে পেল অনিমেষ। এরা কারা? অনিমেষ দেখল ছেলেগুলো গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছে। অর্ক কয়েক পা এগিয়ে গিয়েছিল। অনিমেষ বলল, ওরা এখানকার একটা ক্লাবের মেম্বার। ইনি নিবারণ বাবু, ছোট মা একেই বাড়ি ভাড়া দিয়েছেন। অর্ক নিবারণ বাবুকে দেখল।
বেশ অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। অর্ক জিজ্ঞাসা করল, তাহলে ওর কাছে এরা ভাড়া চাইছেন কেন? নিবারণ বাবু কাছে এলেন, অনিমেষকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? আমার ছেলে অর্ক, একটু আগে কলকাতা থেকে এসেছে। অনিমেষ বলল, ও, কি বিপদ বলুন তো, এখন আমি কি করি? ওরা কি আপনাকে শাসাচ্ছে? অর্ক জিজ্ঞাসা করল। খালি কি শাসাচ্ছে, বুকে বসে দাড়ি উপড়ে নেবে বলেছে। নিবারণ বাবু বললেন, আপনি এসব কথা শুনছেন কেন? অর্ক জিজ্ঞাসা করল। কি করব তাহলে? জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করব? শোনা মাত্র অর্ক এগিয়ে গেল বাড়ির গেটের দিকে। ছেলেগুলো যেন অবাক হলো। গেটের এপাশে দাঁড়িয়ে অর্ক জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, আপনাদের সমস্যা কি? আমাদের যে সমস্যা আছে এই খবর আপনাকে কে দিল? তাহলে এই ভদ্রলোকের সঙ্গে ঝামেলা করছেন কেন? তার আগে বলুন আপনি কে? এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? নাক গলাতে আমি বাধ্য। উনি আমার ঠাকুমার ভাড়াটে। ওই হ্যান্ডিক্যাপড ভদ্রলোক আপনার বাবা? এইভাবে কথা বলছেন কেন? উনি কে তা জানেন? যে তর্ক করছিল তাকে দ্বিতীয়জন থামালো। এই চেপে যা, কানাকে কানা আর খোড়াকে খোড়া বলা উচিত নয়, জানিস তো? তৃতীয়জন বলল, জানি জানি, সিপিএম থেকে ডিগবাজি খেয়ে উনি নকশাল হয়েছিলেন। কিন্তু উনি যেহেতু কবে সিপিএম এর ঘি খেয়েছিলেন, এখনো গন্ধ লেগে থাকতে পারে, তাই ওকে কিছু বলিনি আমরা। বলার কি ছিল সেটাই জানতে চাইছি। অর্ক জিজ্ঞাসা করল, আপনি কোন পার্টি করেন? প্রথমজন জানতে চাইল, আমি এখনো কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। কেন? দ্বিতীয়জন হাসল, কারণ পশ্চিমবঙ্গের। বলেই থেমে গেল অর্ক, হাত নাড়ল, ওসব থাক, কেন এসেছিলেন আপনারা? দ্বিতীয়জন বলল, ওই ভদ্রলোককে সাহায্য করতে এসেছিলাম আমরা। বাবা জ্যাঠাদের সময়ে পাড়ায় ছিলেন, এখানকার হালচাল জানেন না, পাখির মতো উড়ে বেড়াতে এসেছেন বলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তার ওপরে একসময় তো সিপিএম করতেন, সেটাও একটা প্লাস পয়েন্ট। ভাড়াটে থাকলে বাড়ির দাম উঠবে না, তাই ওকে ওঠাবার বিনিময়ে একটু খাওয়া দাওয়া করতে চেয়েছিলাম। উনি সোজা হয়ে চলে গেলেন জেলা সম্পাদকের কাছে, নালিশ করলেন আমাদের বিরুদ্ধে। ভাবলেন তিনি ধমক দিলেই আমরা ভয়ে গর্তে ঢুকে যাব। উনি জানেন না রাজ্য কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে ভাড়াটে বাড়িওয়ালা ঝামেলার মধ্যে পার্টি নাক গলাবে না। লোকাল পার্টির কাছে গেলে তারা যদি নাক গলাতো তাহলে জেলা সম্পাদকের ধমক খেয়ে সরে যেত। কিন্তু আমরা তো আলাদা একটা ক্লাব, এই ক্লাবের সঙ্গে পার্টির ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। এই কথাটা ওর মাথায় আসেনি, তাই কমপ্লেন করে আমাদের বদনাম করলেন। এখন আমরা ভাড়াটের পক্ষে, যদি উনি আমাদের কথা শুনে চলেন। ছেলেগুলো চলে গেলে অর্ক ফিরে এসে বলল, কি অবস্থা? নিবারণ বাবু বিড়বিড় করলেন, এদের হারিয়ে যদি অন্য দল পাওয়ারে আসতে পারত, কিন্তু কাদের ভোট দেবে মানুষ? কংগ্রেস তো মেরুদণ্ডহীন, বিজেপি এখানে কখনোই হালে পানি পায়নি, রইল বাকি তৃণমূল, নতুন দল। তার ওপর ওই একজন মহিলার মুখ চেয়ে কতটা ভরসা পাওয়া যায়? বাকিরা সব। অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি কি কারো সঙ্গে কথা বলেছেন? নিবারণ বাবুর যেন সম্বিত ফিরল। না না, মানে কি করি বলুন তো? অনিমেষ বলল, একমাত্র উপায় বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে আপনাকে মুক্তি দেওয়া। আপনি যা চেয়েছেন তাই পাবেন। নিবারণ বাবু এগিয়ে এসে হাত ধরলেন, তাহলে তাড়াতাড়ি করুন, নেক্সট ভাড়াটা যেন ওদের দিতে না হয়। ঘরে ফিরে এসে অর্ক বলল, এখানে তো সাংঘাতিক অবস্থা, এরকম ব্যাপার কলকাতাতে কখনো হয়নি। হয়নি, তবে হবে। অনিমেষ বলল, কিন্তু মানুষের তো সহ্য শক্তির সীমা আছে, সেটা যখন ছাড়িয়ে যাবে তখন এই বামফ্রন্ট সরকারকে আর খুঁজে পাওয়া যাবে না। অর্ক বলল। মাধবীলতা এতক্ষণ চুপচাপ ছিল, স্বভাবত আড়ালে থাকলেও তার কানে সব কথা পৌঁছেছে।
এবার মুখ খুলল। মানুষ অতীত থেকে শিক্ষা নেয়, যা যা করলে ব্যক্তিগত লাভ হয় সেটা শিখতে একটুও দেরি করে না। মানে বুঝলাম না। অর্ক বলল, নকশাল আন্দোলনের সময় একটা ছেলে বোমা হাতে নিয়ে পাড়া কাঁপাতো। লোকে জানালা দরজা বন্ধ করে ভয়ে বসে থাকতো। বস্তির বাচ্চাগুলো অবাক হয়ে সেই ছেলেকে হিরো বলে ভেবে নিত। তারপর নকশালরা যখন হারিয়ে গেল, যুব কংগ্রেসীরা এলো। তখন ওই বাচ্চাগুলো সামান্য বড় হয়ে বোমা ছোড়াছুড়ি আরম্ভ করলো হিরো হওয়ার জন্যে। তারপর যখন বামফ্রন্ট এলো, তখন তাদের হারমাত বাহিনী সেই শিক্ষাকে আরো ধারালো করে নিল। মাধবীলতা হাসল। আমার মনে হয় বামফ্রন্টকে সরিয়ে যদি কোনো দল ক্ষমতায় আসে, তাদের নিচু তলার এই ধারা আরো বেশি ক্ষমতা দেখাতে গজিয়ে উঠবে। এ বড় সংক্রামক রোগ। অনিমেষ কাঁধ নাচালো। কবে কি হবে তা নিয়ে এখন ভেবে কি লাভ? তুই তাহলে আজই চলে যাচ্ছিস? তফাৎ কি জানিস? আমার বাবা মা তাদের প্রয়োজনে আমাকে ডাকলে আমি সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারতাম না। অর্ক হাসল। মানতে পারছি না। তার মানে? অনিমেষ অবাক। তুমি তোমার দাদু, পিসিমা, বাবা, ছোট মায়ের কথা ভুলে গিয়ে নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলে। কখন কোথায় আছো তা জানাবার প্রয়োজন মনে করনি। এমনকি মাকেও অন্ধকারে রেখেছিলে। অর্ক হাসল। এসব কথা তোকে কে বলেছে? যারা তোমাকে জানে তাদের কাছ থেকেই শুনেছি। তাই বলে ভেবে নিও না মা এসব বলেছে। আজ পর্যন্ত মা তোমার বিরুদ্ধে একটা শব্দ আমাকে বলেনি। অর্ক বলা মাত্র মাধবীলতা বলল, অনেক হয়েছে, এবার তোমরা থামো। মোবাইলে রিং শুরু হলো। মাধবীলতা সেটা অন করতেই কানে এলো। স্বপ্নেন্দু দত্ত বলছি, অনিমেষ বাবু আছেন? মাধবীলতা বলল, একটু ধরুন। মোবাইল ফোন অনিমেষের হাতে দিয়ে বলল, স্বপ্নেন্দু দত্ত। অনিমেষ যন্ত্রটাকে কানে চেপে বলল, হ্যাঁ বলুন। অনিমেষ বাবু, হ্যাঁ। আপনি আমাকে বিপদে ফেললেন কেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি বলেছিলেন পার্টির সঙ্গে আপনার কথা হয়ে গেছে। পশ্চিম বাংলার অন্য কোথাও কি হচ্ছে জানি না, এই শহরে পার্টির সঙ্গে কথা না বলে কাজ করা অসম্ভব। আপনার কথায় বিশ্বাস রেখে আমি অ্যাডভান্স দিয়ে এসেছিলাম। কিন্তু আপনি যদি আমাকে সত্যি কথা বলতেন, তাহলে আমি ওদের সঙ্গেই ব্যবস্থা করে নিতাম। বেশ জোর গলায় কথাগুলো বললেন স্বপ্নেন্দু দত্ত। আপনি এসব কেন বলছেন আমাকে? আজ একটু আগে আপনার পাড়ার ছেলেরা এসেছিল আমার কাছে। তারা কিভাবে জেনেছে তা জানি না। বলছে বাড়ি কিনতে হলে ওদের ক্লাবের ফান্ডে 5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। স্বপ্নেন্দু বললেন, তারপর? অনিমেষ ঠোঁট কামড়ালো। ওরা বলল আপনি নাকি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গিয়েছিলেন। এখন দুটো রাস্তা আছে। এক, আপনি অ্যাডভান্সের টাকা ফেরত দিন, আমি বাড়িটা কিনবো না। দুই, আপনার অংশ থেকে 5 লাখ টাকা ওদের দিয়ে দিচ্ছি, আপনাদের সেটা মেনে নিতে হবে। ওদের কেন দিচ্ছেন? ওরা তো কোনো রাজনৈতিক দলও নয়। ওরা রাজনৈতিক দলের অস্ত্র, যার সাহায্য ছাড়া কোনো পার্টি ভোটে জিততে পারবে না। যদি সেই অবিশ্বাস্য ঘটনা ঘটে, সিপিএম হেরে যায়, তাহলে জানবেন এই অস্ত্র তাদের হারিয়ে যেদিকে হাওয়া বইছে সেদিকে গিয়েছে। স্বপ্নেন্দু হাসলেন। এবার বলুন, দুটোর মধ্যে কোনটা আপনার পছন্দ? আমাকে একটু ভাবতে সময় দিন। অনিমেষ বলল, ও হ্যাঁ, আপনাদের কাগজপত্র তৈরি হয়ে গেছে তো? হয়ে যাবে। দেখুন বেশি দেরি করবেন না। আমি চাই না ওদের দাবি 5 থেকে 10 লাখে উঠুক। পরে ফোন করব। লাইন কেটে দিলেন স্বপ্নেন্দু দত্ত। মাধবীলতা তাকিয়েছিল। টেলিফোনে কথা বলার সময় অনিমেষ লক্ষ্য করেছিল অর্ক ঘর থেকে বেরিয়ে গেছে। মাধবীলতা বলল, কোনো সমস্যা হয়েছে? স্বপ্নেন্দুর বক্তব্য জানালো অনিমেষ। মাধবীলতার চোখ কপালে উঠল। কি সর্বনাশ! একটু আগে ছেলেগুলো আমাকে হ্যান্ডিক্যাপড বলে গেল। ক্রাশ ছাড়া যখন চলতে পারি না, তখন তো মেনে নিতেই হবে।
কিন্তু এখন মনে হচ্ছে শুধু আমি নই, আমার মতো যারা সাধারণ জীবনযাপন করে তাদের সবাই হ্যান্ডিক্যাপড। বিষণ্ণ গলায় বলল অনিমেষ। মাধবীলতা বলল, সব দিক দিয়েই তো একই অবস্থা। এই যে অর্ক, তার নিজের মতন চলছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি, সেটা তো হ্যান্ডিক্যাপড বলেই। ওকে যেতে দাও, মিস্টার রায়কে বলবো আর কারুর নামের প্রপার্টি ট্রান্সফার করার দরকার নেই, অনিমেষ বলল। ছোট মা অর্কর মুখে খবরটা শুনে অবাক। বারান্দায় দাঁড়িয়ে তিনি গলা তুলে ডাকতে লাগলেন, মাধবীলতা, ও মাধবীলতা, এদিকে এসো। অর্ক বলল, আরে মাকে ডাকছো কেন? মাধবীলতা বেরিয়ে এলো। বলুন। তোমার ছেলে সকালে এসে বিকেলে চলে যাচ্ছে কেন? ওকেই জিজ্ঞাসা করুন। অর্ক বলল, প্রথমত এখানে আমার করণীয় কিছু নেই, উল্টে কলকাতায় প্রচুর কাজ পড়ে আছে। তোমার বাবা ঠাকুরদা বড় দাদুর এই বাড়ির জন্য কোনো টান নেই? দেখো, এখানে তো আমি একবারই ছিলাম, তখন বয়স খুব কম ছিল, সেটা কয়েকদিনের জন্যে, কিন্তু বাবা তো পুরো স্কুল জীবন এই বাড়িতে থেকেছে, তারপরও কি টান অনুভব করেছিল? কোনো কাজ ছাড়াই কলকাতায় থেকে গেছে। এই যে এখানে এবার এসেছে, তুমি একা আছো তাই। বলতে পারতো এখানেই থেকে যাবে, অনেক ভালো থাকতো তাহলে। তা না করে বাড়িটাই বিক্রি করে দিতে চাইছে, তার মানে ওরও কোনো টান নেই, অর্ক বলল। মাধবীলতা কথা বলতে যাচ্ছিল, হাত তুলে তাকে থামতে বলল ছোট মা। বুঝেছি বাবা, এটা বোঝার জন্য হয়তো এতদিন বেঁচে আছি। অনিমেষ বাইরে বেরিয়ে বারান্দার একপাশে দাঁড়িয়ে ছেলের কথাগুলো শুনছিল। এবার ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, তোর কি হয়েছে বলতো? মানে? পেছন ফিরল অর্ক। এতগুলো বছর ধরে একসঙ্গে থেকে আমরা তোর মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা শুনিনি। তোর মা বলতো তুই নাকি নিজের মধ্যে থাকিস, এখানে এসে যেসব কথা বলছিস তা। অনিমেষকে থামিয়ে দিল অর্ক। অস্বীকার করতে পারো, একটাও মিথ্যে বলেছি। মাধবীলতা বলল, না, বলিসনি। তোমাদের ভাবনা চিন্তাগুলো যে পুরনো হয়ে গিয়েছে সেটা কেউ বোঝে না। এই যে এখানে সিপিএম এর দাদাগিরি দেখছো, দেখে কি করছো, গুমড়ে মরছো, কেউ ভেবেছে এর প্রতিবাদ করা উচিত? অর্ক জিজ্ঞাসা করল, আমি তো তোর সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। বলার কিছু থাকলে তো বলবে। তুমি যে রাজনীতিতে বিশ্বাস করতে, তা সিপিএম হোক বা নকশাল হোক, তার সঙ্গে এদেশের মাটির কোনো সম্পর্ক নেই। শুধু ধার করা শব্দ উচ্চারণ করে ভেবেছ দেশে কমিউনিজম এনেছ, আর তোমাদের নিচের কর্মীরা সেই সুযোগে লুটে পুটে খাচ্ছে। আজ তাদের হাত তোমাদের ওপর পড়লে অসহায় হয়ে তাকিয়ে আছো। এই ফ্রাঙ্কেনস্টাইনদের তোমরাই তৈরি করেছ। অর্ক বলল, তুই এসব কথা বলছিস কেন? মাধবীলতা জিজ্ঞাসা করল। এই তথাকথিত কমিউনিস্টদের বিরুদ্ধে বিপ্লব আসতে বাধ্য, তার বেশি দেরি নেই। অর্ক বড় বড় পা ফেলে বাগানে নেমে গেল। অনিমেষ জিজ্ঞাসা করল, ও হঠাৎ ক্ষেপে গেল কেন? প্রসঙ্গ না থাকা সত্ত্বেও এসব কথা বলছে কেন? আমি বুঝতে পারছি না। আচ্ছা, যে লোকটাকে ও আশ্রয় দিয়েছে সে কে? মাধবীলতা জিজ্ঞাসা করল। ঠিক বলেছ, ওই লোকটার সঙ্গে কটা দিন কাটিয়ে। বিশেষ কোনো রাজনীতি করা লোক নয় তো? মাধবীলতা নিজের সঙ্গে কথা বলছিল। আমার ভয় করছে। যা শুনলে তারপরেও ওর জন্য ভয় পাচ্ছ? অনিমেষ হাসল। হঠাৎ দৌড়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অর্ক। একটা লাঠি দাও তো তাড়াতাড়ি। সে বেশ উত্তেজিত। ছোট মা জিজ্ঞাসা করল, কি হয়েছে? একটা সাপ, বেশ বড়। উঠে এসো, উঠে এসো বলছি। ছোট মার গলা উপরে উঠল। মানে সাপটা? ওটা আমার বাগানে আছে, তোমাকে মাথা ঘামাতে হবে না। ওকে ওর মতো থাকতে দাও, উঠে এসো। ছোট মা মাধবীলতার দিকে তাকালো। আমি ঠাকুর ঘরে যাচ্ছি।
লক্ষ্মণের রিকশা পাওয়া গিয়েছিল। মাধবীলতা এবং অনিমেষ রোদ মরতেই মিস্টার রায়ের বাড়িতে চলে এলো। অর্ক তখন তার ঘরে পা গুটিয়ে শুয়েছিল। মাধবীলতা বলল, শোন, আমরা বেরোচ্ছি। ও, আমিও একটু পরে বের হব, শোয়া অবস্থাতেই বলছিল অর্ক। তাহলে চলেই যাচ্ছিস? হ্যাঁ, মিছিমিছি দৌড় করালে এই বাড়িতে একটা বড় সাপের গুরুত্ব আমার চেয়ে বেশি। ঠিক আছে, কলকাতায় ফেরার আগে ফোন করব। অর্ক বলল, কেন? ফোন না করে গেলে তোর কি অসুবিধে হবে? মাধবীলতা শক্ত হলো। হাসল অর্ক, আমার নয়, তোমাদের অসুবিধে হবে। দরজায় তালা দেখলে বাইরে বসে থাকতে হবে আমি না ফেরা পর্যন্ত। আসছি। মাধবীলতা আর দাঁড়ায়নি। অনিমেষ ততক্ষণে বাড়ির সামনে রিকশায় উঠে বসেছে লক্ষ্মণের সাহায্যে। মাধবীলতা উঠলে রিকশার প্যাডেল ঘোরালো লক্ষ্মণ। আজ ছুটির দিন, তাই মিস্টার রায়কে বাড়িতেই পাওয়া গেল। কাজের লোক চেম্বারের দরজা খুলে ওদের বসতে বলার 5 মিনিট পরে এলেন ভদ্রলোক। কি ব্যাপার হঠাৎ? ছুটির বিকেলে আমি চেম্বার করি না, কিন্তু আপনারা এসেছেন বলে। টেবিলের ওপাশে যে চেয়ারে উনি বসেছেন সেটাই না বসে আর একটা চেয়ার টেনে নিলেন ভদ্রলোক। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে বাড়ির মালিকানা আইনত ঠিক না হলে অনেক সমস্যা হচ্ছে, রাজনীতি এসে গেছে এর মধ্যে। মাধবীলতা কথাগুলো না বলে পারল না। তাই বলুন, পার্টি কি চাইছে বাড়ি দখল নিতে? মিস্টার রায় হাসলেন। না, ঠিক তা নয়। অনিমেষ বলল, আমরা নৃপেন্দার কাছে গিয়েছিলাম, উনি সৌমেন বাবুর কাছে পাঠালেন, তার কাছেও কোনো সাহায্য পাইনি। তাহলে হারমত বাহিনী, পাড়ার ক্লাবের ছেলেরা যারা পার্টির সমর্থক সদস্য নয়। অনিমেষ কথাগুলো বলে মাধবীলতার দিকে তাকালো। মাধবীলতা বলল, ওর বাবার উইলটাকে আইনসঙ্গত করে দিন। আপনার শাশুড়ি একসেপ্ট করবেন? মনে হচ্ছে এখন করবেন। তাহলে তো আর কোনো সমস্যা নেই, কালই মুভ করছি। অনিমেষ জিজ্ঞাসা করল, এটা করতে কতদিন লাগবে? পয়সা খরচ করলে খুব দ্রুত হয়ে যাবে, নইলে? পয়সা খরচ মানে ঘুষ? অনিমেষ জিজ্ঞাসা করল। আচ্ছা ভাই, পৃথিবীতে এত রকমের পরিবর্তন হয়েছে দেখছেন, ঘুষ শব্দটাও যে বাতিল হয়ে গেছে তা জানেন না? তৎকাল শব্দটা শুনেছেন কি? ট্রেনের বার্থ আর বিক্রির জন্য পড়ে থাকে না, তখন রেল কোম্পানি যে কয়েকটা বার্থ হাতে রেখে দেয় সেগুলো অতিরিক্ত চার্জ বসিয়ে বিক্রি করে। লোকে বলে তৎকালে সিট কেটেছি। এটা অবশ্য সরকারি আইনে হয়ে থাকে। এই আইনটা একদম বেসরকারি করে নিয়েছেন যারা, তাদের আনুকূল্যে কাজটা দ্রুত হয়ে যেতে পারে। মিস্টার রায় চোখ বন্ধ করে হাসলেন। অনিমেষ কিছু বলতে যাচ্ছিল, তাকে হাত নেড়ে থামিয়ে দিয়ে মাধবীলতা বলল, এর জন্য আমাদের কত দিতে হবে? খুব বেশি নয়, আপনাদের যে টাকার কথা বলেছিলাম তার মধ্যেই হয়ে যাবে, কমও হতে পারে। আপনারা কি চা খাবেন? মিস্টার রায় তাকালেন। মাধবীলতা মাথা নাড়ল, না। একটা সময় ছিল এই শহরের মানুষ সমস্যায় পড়লে সিপিএম এর নেতাদের কাছেও যেমন যেত, তেমনি কংগ্রেসের নেতাদেরও সাহায্য নিত। দুই দলের নেতারা নির্বাচনের আগে যত যুদ্ধেই থাকুন না কেন, বাকি 4.5 বছর সৌজন্যবোধ হারাতেন না। তখন চা বাগানে আর সিপিএম এর প্রভাব খুব বেশি ছিল না। কংগ্রেস বা সিপিএম এর সংগঠন সেখানে দুর্বল ছিল। কিন্তু কোনো মানবিক প্রয়োজনে খগেন্দ্রনাথ দাশগুপ্ত যদি ননী ভট্টাচার্যকে অনুরোধ করতেন, তাহলে ননীবাবু মুখ ফিরিয়ে নিতেন না। এখন তো এখানে কংগ্রেস একটা সাইনবোর্ডের পার্টি। নতুন পার্টি তৃণমূল কলকাতায় মাথাচাড়া দিয়েছে। মা দুর্গা যখন 10 হাতে যুদ্ধ করেছিলেন তখন দেবতারা তাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তৃণমূল যার স্বপ্ন, তার পাশের কারোর উপর ভরসা করা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে আপনাদের উচিত প্রশাসনের সাহায্য নেওয়া। ধীরে ধীরে কথাগুলো বললেন মিস্টার রায়।
প্রশাসন আমাদের সাহায্য করবে? সচরাচর করে না, ভয় পায়। জলপাইগুড়ি থেকে সুন্দরবনের রামগঙ্গাতে ট্রান্সফার করে দিতে পারে। পুলিশের ট্রেনিং তো মিলিটারিদের মতো নয় যে প্রয়োজনে দেশের সব জায়গায় যেতে তৈরি থাকবে। একটা কাজ করা যায়, আমার খুব ঘনিষ্ঠ একজন উত্তর বাংলার পুলিশের 1 নম্বর কর্তা। সরকার তার সঙ্গে ঝামেলায় যায় না, বছর খানিকের মধ্যেই অবসর নেবেন। আমি তাকে টেলিফোনে ব্যাপারটা বলছি, দেখা যাক কি হয়। আচ্ছা। মিস্টার রায় উঠে দাঁড়ালেন, এগিয়ে দিলেন দরজা পর্যন্ত। তখন সবে সন্ধে হয়েছে। লক্ষ্মণের রিকশায় ওঠার পর অনিমেষ বলল, তোমার কি মনে হয় পুলিশ সাহায্য করবে? মাধবীলতা হেসে ফেলল, তুমি এ কথা আমাকে জিজ্ঞাসা করছো? হুম। অনিমেষ অন্যদিকে তাকালো, তারপর বলল, আমার মনে হচ্ছে বাড়িতে ফিরে অর্ককে দেখতে পাবো। ও নিশ্চয়ই মত পাল্টাবে। মাধবীলতা মাথা নাড়ল, সত্যি তুমি খুব পাল্টে গেছো। মানে? অনিমেষ তাকালো। শান্তিনিকেতনের ওই রাতের পরে তুমি যে স্বাচ্ছন্দ্যে আমার কথা ভুলে যেতে পেরেছিলে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময় বিন্দু মাত্র দুর্বল হওনি। সেই তুমি ছেলে ফিরে যাবে শোনার পর ভাবছো আমাদের ছেড়ে ও যাবে না। পাল্টে যাওনি বলো? লতা, ও চলে গেলে কি তোমার ভালো লাগবে? আমি এসব নিয়ে আর ভাবি না। সে কি? জীবনে দুবার প্রচণ্ড অপমানিত হয়েছিলাম। এক, লালবাজারের পুলিশ যখন আমি অন্তঃসত্ত্বা সত্ত্বেও জামা কাপড় খুলে অত্যাচার করেছিল। 2, জেল থেকে বেরিয়ে যখন শুনলে আমি সন্তানের মা, তখন অদ্ভুতভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলে। মাধবীলতা শ্বাস ফেলল। লতা, আমি তো অনেকবার বলেছি কথাটা বলা ভুল হয়েছিল। যখন মনে পড়ে তখন খারাপ লাগাটা ঘিরে ধরে। হ্যাঁ, তারপর এই এতগুলো বছর, প্রায় 40-42 বছর ধরে আমরা একসঙ্গে আছি। তুমি যে অসাধারণ থেকে ক্রমশ সাধারণ বাবা এবং স্বামীতে চলে এলে, তা দেখে বিশ্বাস করো স্বস্তি পেয়েছি। গোটা জীবন ঘরের মধ্যে বাস করতে কোনো মেয়ে চায় না। তার চেয়ে বৈশাখ জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমের দুপুরে সেও ভালো। আমি সব মেনে নিয়েছি, তোমার পাশে আছি, কিন্তু জোর করে দুঃখে জড়াতে চাই না। মাধবীলতা বলল। বাড়িতে ঢোকা মাত্র ওরা দেখল আলো জ্বালিয়ে বারান্দায় মোড়ার ওপর চুপচাপ বসে আছে ছোট মা, চারদিক শব্দহীন। মাধবীলতা সামনে গিয়ে জিজ্ঞাসা করল, এভাবে বসে আছেন কেন? তোমাদের ছেলে চলেই গেল। কান্না ছোট মার গলায়। মাধবীলতা অনিমেষের দিকে তাকালো। অনিমেষ মুখ ফিরিয়ে নিল। ছোট মার মোড়ার পাশে মেঝের ওপর বসে পড়ল মাধবীলতা। তারপর নিচু গলায় বলল, যে যাওয়ার সে যাক না। এবার শব্দ করে কেঁদে উঠলেন বৃদ্ধা। মাধবীলতা তার হাত ধরল। কাঁদবেন না, তুমি বুঝবে না, বুঝবে না তুমি। আপনি বোঝালে নিশ্চয়ই বুঝব। আমি এই বাড়িতে এসেছিলাম দ্বিতীয় পক্ষ হয়ে। এসে দেখলাম স্বামী তার মৃত স্ত্রীর কথা একটুও ভুলতে পারছেন না। মদ খাচ্ছেন, অদ্ভুত আচরণ করছেন। আমাকে বিয়ে করেছেন, অথচ তোমাকে কি বলবো? আবার কাঁদলেন ছোট মা। অনিমেষ ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল। বিয়ের আগে আমি যা ছিলাম, বিয়ের পরেও তাই থেকে গেলাম। এমনকি অনিও প্রথম কয়েক বছর আমার সঙ্গে সহজ ছিল না, কিন্তু আমি জেদ ধরলাম। নাই হলো আমার সন্তান, তবু এই পরিবারকে আমি নিজের করে নেবই। একদিন বড়দি জিজ্ঞাসা করেছিলেন আমার সন্তান হচ্ছে না কেন। আমি তাকে সত্যি কথা বলতে পারিনি। উনি ভেবে নিয়েছিলেন আমার পক্ষে মা হওয়া সম্ভব নয় বলেই হতে পারছি না। বলেছিলেন তার ভাইকে বলতে, ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তার কথা ওকে বলতে পারিনি। এবার ছোট মা মাধবীলতার হাত জড়িয়ে ধরলেন। আমি এই পরিবারে আসার পর থেকেই অনি কলকাতায় পড়তে চলে গেল।
ওর বাবা দাদু খুব আশা করেছিলেন পড়া শেষ করে এখানেই ফিরে আসবে, কিন্তু সে এলো না। তারপর একে একে ওর ঠাকুরদা, বাবা, বড় পিসিমা আমাকে একা ফেলে চলে গেলেন। কেন, কেন আমি পড়ে রইলাম? আর ওরা? ঠোঁট কামড়ে কান্না গিলতে চাইলেন ছোট মা। তার রুগ্ন শরীর কেঁপে উঠছিল বারংবার। এসব কথা আজ এতদিন পরে কেন মনে এলো? মাধবীলতা বৃদ্ধাকে জড়িয়ে ধরতেই তিনি তার কাঁধে মাথা রাখলেন। মাধবীলতা অনুভব করল তার শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল ছোট মার। তারপর একটু শান্ত হলে ছোট মা বললেন, আজ মনে হচ্ছে সত্যি আমি অপয়া। ছি, এমন কথা বলবেন না। কুসংস্কারগ্রস্ত মানুষ এ কথা বলে। কেন মনে করব না বলো? আজ অর্কও চলে গেল। সোজা হলেন বৃদ্ধা। কলকাতায় ওর কাজ আছে বলেই চলে গিয়েছে। যাওয়ার সময় বলে গেল, আপনি কোনো বৃদ্ধাশ্রমে চলে যান। এই বাড়ি যদি বিক্রি না হয় তাহলে পুরোটাই ভাড়া দিয়ে দিন। সেই টাকায় দিব্যি থাকা যাবে বৃদ্ধাশ্রমে। আমি বললাম, তাহলে এতদিন এই বাড়ি আগলে রাখলাম কেন? সে জবাব না দিয়ে হেসে চলে গেল। এই যাওয়াটাকেও আমার দেখতে হলো। ছোট মা এবার আঁচলে চোখ মুছলেন। আপনি কিছু মনে করবেন না। আমার আজ মনে হচ্ছে আমরা কোথাও ভুল করেছিলাম। মাধবীলতার গলা ধরে এলো। অনেকক্ষণ চুপচাপ বসে রইল দুজন হাতে হাত রেখে। অন্ধকার আকাশে এখন ফিকে এলো। হয়তো অনেক পরে চাঁদ উঠবে। ছোট মা বললেন, আচ্ছা মাধবীলতা, তুমি তো এতটা কাল অনেকে আগলে রাখলে, তোমার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই? শ্বাস ফেলল মাধবীলতা। আমি খবর রাখতাম, কিন্তু বাবা আমাকে মেনে নিতে পারেননি। মা আগেই গিয়েছিলেন। তুমি জানতে? হ্যাঁ, এই কথাগুলো আপনার ছেলেকেও বলিনি। আমাকে একজন খবর দিতেই ছুটে গিয়েছিলাম শ্মশানে। আমাকে দেখে বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বিরক্ত হয়ে। তখন মনে হলো থাকলে উনি আরো অসন্তুষ্ট হবেন। তার কয়েক বছর পর বাবার চলে যাওয়ার খবর পেয়েছিলাম। তোমার বাবা মা সম্পর্কে অনি কখনো কিছু জিজ্ঞাসা করেনি? কয়েক মুহূর্ত চুপ থেকে মাধবীলতা বলল, ও অত বাস্তববাদী নয়। তা অবশ্য, নইলে ঠাকুরদা বাবার কথা বাদ দিলাম, যে বড় পিসিমার ও প্রাণের চেয়ে প্রিয় ছিল। পেটে না ধরেও যিনি নিজেকে ওর মা ভাবতেন, তার সম্পর্কে উদাসীন হয়ে থাকতো না। এবার মাধবীলতার মাথায় হাত বোলালেন ছোট মা। তুমি অনিকে খুব ভালোবাসো, তাই না? মাথা নাড়ল মাধবীলতা। জানি না, বিশ্বাস করুন। এইভাবে জীবনটা কাটিয়ে এখন কি আফসোস হয়? প্রশ্ন শুনে হেসে ফেলল মাধবীলতা। সবার তো আর সব হয় না। যাও, ওঠো, অনিকে চা করে দাও। ছোট মা বললেন। গলার কাছে একটা ভারী কিছু এসে ঠেকেছিল। শ্বাস ফেলল মাধবীলতা। আপনার জন্যও করি? আলাদা করে করতে হবে না। আমার রান্নাঘরে 2 কাপ চা বানিয়েছিলাম। 1 কাপ অর্ক খেয়ে গেছে, আরেকটা খাওয়া হয়নি। ওটাই গরম করে দাও। ছোট মা বললেন। হেসে ফেলল মাধবীলতা। তারপর উঠে ঘরে গিয়ে দেখল অনিমেষ চুপচাপ শুয়ে আছে। সে কোনো কথা না বলে শাড়ি পাল্টে 3 কাপ চা তৈরি করে 1 কাপ অনিমেষকে দিয়ে বাকি 2 কাপ নিয়ে ছোট মার পাশে এসে বসল। নিন। তুমি আবার মেঝেতে বসলে কেন? এখানে বসতে ভালো লাগছে। আপনি অর্ককে চা করে দিলেন? আমার খেয়াল ছিল না, ও খেতে চাইল। অদ্ভুত, মাধবীলতা চাপা স্বরে বলল। একটা কথা রাখবেন? বলো। শ্বশুর মশাইয়ের ইচ্ছেটাকে মেনে নিন। তার মানে? উনি তো উইল করে বাড়িটা আপনাকে দিয়ে গেছেন। একটু চুপ করে থেকে ছোট মা বললেন, সেই উইলের 2টো কপি তো ছেঁড়া হয়ে গেছে। দেখুন, এই বাড়ি নিয়ে যা সমস্যা হচ্ছে,
মানে অর্ক বা আপনার অনিকে দেওয়া নিয়ে। তার সমাধান হতে অনেক সময় লাগবে। আমরা উকিল বাবুর কাছে গিয়েছিলাম। তিনি বললেন চেষ্টা করলে তিনি শ্বশুর মশাইয়ের উইলটার আর একটা কপি উদ্ধার করতে পারবেন। আপনার আপত্তি না থাকলে খুব তাড়াতাড়ি বাড়ির সমস্যা মিটে যাবে। তারপর আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আমি কোনো কথা বলবো না। মাধবীলতা বলতেই ছোট মা হেসে ফেললেন। তুমি তুমি বড় অদ্ভুত মেয়ে। এই সময় মোবাইলের রিংটোন শোনা গেল। তারপর চুপচাপ। একটু পরে অনিমেষ ক্লাস নিয়ে বেরিয়ে এলো বারান্দায়। শোনো, দেবেশ ফোন করেছে, বলছে কবে ওর ওখানে যাবে, সবাইকে নিয়ে যেতে বলেছে। দেবেশকে? ছোট মা জিজ্ঞাসা করলেন। ওর ছেলেবেলার বন্ধু, কাছাকাছি কোথাও নাকি আশ্রম করেছে। চলুন সবাই মিলে একবার বেরিয়ে আসি। মাধবীলতা বলল।